তাহলে আমার জীবনের এতগুলা দিন নষ্ট করলাম, এখন তো মনে হয় আমি ভুল করছি এবং আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব এবং কোনো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না। বিএনপি যে 9 জন নারীকে মনোনয়ন দিয়েছে তাদেরকে হয়তো যোগ্য মনে করে দিয়েছে, কিন্তু এই 9 জনকে মূল্যায়ন করতে গিয়ে বঞ্চিত হয়েছেন অনেক ত্যাগী নেত্রী, যারা বিএনপির খারাপ সময়ে রাজপথে রক্ত দিয়েছে। সেই তাদেরকে আজ সুসময় ভুলে গেছে বিএনপি। একসময় বিএনপির হয়ে রাজনীতির মাঠ কাঁপাতেন ওরা, অথচ এখন তারা নেই খবরে। এমনই 5 জন মনোনয়ন বঞ্চিত নারী নেত্রীদের নিয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই 5 নারী নেত্রী এবং কেন তাদেরকে ভুলে গেছে বিএনপির হাইকমান্ড। নাম্বার 1, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া চাঁপাই নবাবগঞ্জ 1 ও নাটোর 1 আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য গণসংযোগ চালিয়েছেন। যে কোনো একটি আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু মনোনয়ন পাননি। ফ্যাসিস্ট আন্দোলনে পাপিয়ার কি ভূমিকা ছিল সেটা দেশের মানুষ জানে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে জেল খেটেছেন পাপিয়া। রাজনীতির প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি বঞ্চিত। পাপিয়া বলেন, আমি কেন্দ্র থেকে প্রমোট হয়ে আসিনি, কেউ আমাকে হাত ধরে তুলে আনেনি। আমি নিজের প্রচেষ্টায় উঠে আসা একজন মানুষ। আমার প্রাপ্য পদও কখনো পাইনি, আর নমিনেশন তো আমার ভাগ্যে আর নেই। এটা আমাকে মেনে নিতেই হবে। আমার শুভাকাঙ্ক্ষী সহ অনেকে এখন ভাবছে আমাকে হয়তো সংরক্ষিত নারী আসন দেওয়া হবে, তবে আমার জীবনে আমি আর কখনো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হব না। বেগম খালেদা জিয়া আমাকে অনুরোধ করায় আমি 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদে গিয়েছিলাম। আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দলের প্রতি কোনো অভিযোগ, ক্ষোভ নাই। ব্যক্তিগত মতের ঊর্ধ্বে গিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। ভবিষ্যতে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে। স্থানীয়দের মধ্যেও পাপিয়াকে ধানের শীষ না দেওয়ায় দলীয় কোন্দল দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন পাপিয়ার স্বামী হারুন মনোনয়ন পাওয়ায় ধানের শীষ পাননি পাপিয়া। তবে পাপিয়া স্বামীর পরিচয় নেত্রী হননি, তিনি বিয়ের আগে থেকে নেত্রী। তাই অনেকেই মনে করছেন দলের স্বার্থে পাপিয়াকে অবশ্যই মনোনয়ন দেওয়া উচিত ছিল। নাম্বার 2, নীলোফার চৌধুরী মনি। জামাত দখল করে না, বিএনপি দখল করছে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে। আমি অস্বীকার করব না, বিএনপি যেহেতু 90-এর স্বৈরাচার আন্দোলন দিয়ে শুরু, শেষ হয়েছে 24শে জুলাই আন্দোলন দিয়ে। এর মাঝে পার হয়ে গেছে বহু বেলা। যতবার স্বৈরাচার এসেছে ততবারই মুক্তির ডাকে নিজেকে সঁপে দিয়েছেন। বলছি অগ্নিকন্যা খ্যাত নীলোফার চৌধুরী মনির কথা। ওই জামালপুরকে যিনি সারা বাংলাদেশে আলোকিত করেছেন, সে নীলোফার চৌধুরী মনি পাননি ধানের শীষ। যতবার জাতীয়তাবাদী শক্তিকে বিনাশ করার চেষ্টা হয়েছে ততবারই ওই জামালপুর সদর থেকে গর্জে উঠেছেন নীলোফার চৌধুরী মনি। গণতন্ত্র বিনাশের এই কালো প্রহরে নীলোফার চৌধুরী মনির মতো ক্লিন ইমেজে নেত্রীকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে, আর সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছেন দলীয় কিছু তথাকথিত নেতা। মনির সমর্থকরা বলছেন তারা জামাতে ভোট দেবেন। তারা আরও বলছেন নীলোফার চৌধুরী মনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি। জামালপুরের সদরের রাজনীতিতে ওনার বহু লিগেসি আছে। যখন আপনারা ছিলেন না তখন আজ থেকে বহু বছর আগে ওই পার্লামেন্টে জামালপুরের সদরের গরিব মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে লড়াই করে গেছেন নীলোফার চৌধুরী মনি। সে মনি আপাকে তুড়ি মেরে বিনাশ করা যাবে না। স্থানীয় আরেকজন বলেছেন চিন্তাও করতে পারিনি এই মানুষটাকে বঞ্চিত করবে নমিনেশন থেকে। দীর্ঘ 16-17 বছর দলের হয়ে কথা বলার মতো কেউ ছিল না। এই নীলোফার চৌধুরী মনি যুদ্ধ করে গেছে দলের জন্য। অবশেষে এই পুরস্কারই পেল সে। নাম্বার 3, হেলেন জেরিন খান। একজন হেলেন জেরিন খান, যার সকালে নাস্তা ছিল কোর্টের পথে যাত্রাকাল, দুপুরের খাবার ছিল জজ সাহেবের সামনে থাকা আসামিদের কাঠগড়ায়, আর ডিনার ছিল চাঁদের আলোয় যে কোনো অজানা স্থানে। মাদারীপুরে স্থানীয় একজন বলছেন আজ নমিনেশন লিস্টে ওনার নামটা না থাকায় আমার মতো লাখো ক্ষুদ্র কর্মীদের ব্যথিত করেছে। আমরা তরুণ প্রজন্মের যারা আছি সর্বদা ওনার বক্তব্যের সময় গভীর মনোযোগ দিয়ে শুনি। ওনার সেই বজ্র কণ্ঠে মুগ্ধ হই। যারা আমার মতো ক্ষুদ্র কর্মী আছেন ওনার বক্তৃতা শোনার সময় শরীরের পশম দাঁড়ায়নি এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আরেকজন ফেসবুকে লিখেছেন মাননীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে একটি প্রশ্ন, বিএনপির মনোনয়ন কি করলে পাওয়া যায়? আমরা তৃণমূল কর্মীরা হতাশ। কারণ হচ্ছে বিএনপির সৎ ভদ্র ত্যাগী রাজপথের আন্দোলন সংগ্রামের মহানায়ক মৃত্যুকে কখনো যিনি ভয় পাননি, হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলনকে গতিশীল করার জন্য নেতৃত্ব দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের চোখের নয়নের মণি, সে হচ্ছে আমাদের তৃণমূল নেতাকর্মীর আইডল।
বিএনপির নারী নেত্রীদের প্রধান জনাবা হেলেন জেরিন খান আপাকে মূল্যায়ন করুন। হেলেন জেরিনকে নিয়েও স্থানীয়দের মধ্যে 2 ভাগে ভাগ হয়ে যেতে দেখা যাচ্ছে, যেটি বিএনপির জন্য মোটেও সুখকর নয়। নাম্বার 4, রেহানা আক্তার রানু। একবারে নির্বাচিত আরেকবারে সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু সংসদে তার জ্বালাময়ী ভাষণে আওয়ামী লীগের এমপিরা মাইক পর্যন্ত বন্ধ করে দিতেন। সে রানুকেও ধানি শীষের মনোনয়ন দেয়নি বিএনপি। রানু বলেন, আমি নিজেকে কখনো নেতা ভাবি না, দলের একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই, আমাদের দলের মির্জাফর মোনাফেক আছে, ওদের কারণে আমি মনোনয়ন বঞ্চিত। ফেনী জেলা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রানুকে মনোনয়ন না দেওয়ায় তাদের অনেকে জামাতে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 5, শাম্মী আক্তার। ঢাবি রোকেয়া হল শাখার ছাত্রদলের সাবেক সভাপতি শাম্মী আক্তার সাংসদ থাকাকালে হেলাল হাফিজের একটি কবিতা বলে সংসদে ব্যাপক আলোচিত হয়েছিলেন। গত 2 নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। সাংসদ থাকা অবস্থায় বেশ প্রভাব নিয়ে চললেও সবশেষ কাউন্সিলে দলের কেন্দ্রীয় সহস্থানীয় বিষয়ক সম্পাদক করা হয়। শেষ পর্যন্ত তিনি মনোনয়নও পাননি। স্থানীয় এক বিএনপি নেতা আমাদের বলেছেন, বৃহত্তর সিলেট নয়, সারা বাংলাদেশের গর্ব তিনি। দলের কঠিন সময়ে আন্দোলনের মাঠে সংগ্রামের প্রতিটি ধাপে যিনি ছিলেন নির্ভীক, অক্লান্ত, আপোষহীন, তিনি শাম্মী আক্তার। দল যখন বিপদে তখন উনি ছিলেন রাস্তায়, দল যখন বন্দী তখন উনি ছিলেন প্রেরণার প্রতীক। বিএনপির রাজনীতিতে এমন ত্যাগী, সৎ আর নিবেদিত প্রাণ নেতা নেত্রী কয়েকজন আছেন, সত্যিই ভাবায়। আজ প্রশ্ন করি, বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়? যিনি জীবন, সময়, শক্তি সবকিছু বিলিয়ে দিয়েছেন দলের জন্য, তার চেয়ে যোগ্য আর কে? এসব কথা বলে ক্ষোভে ফেটে পড়েন ওই তৃণমূল নেতা। আরেকজন বলেন, বৃহত্তর সিলেট তথা সারা বাংলাদেশের এক অন্যতম মহিলা নেত্রী। দলের জন্য, দেশের জন্য তার মতো আন্দোলন সংগ্রাম আর কতজন করেছিলেন আমার জানা নেই। বিএনপির মনোনয়ন পেতে হলে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? আপনারা জানলে জানাবেন প্লিজ। এদিকে স্থানীয় সব সূত্র বলছে, ধানি শীষ বঞ্চিত হওয়ায় এসব নেত্রীরা দলের সাইড লাইনে আছেন। মনোনয়ন না পাওয়ায় সমর্থকদের অনেকেই তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এতে ধীরে ধীরে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন একসময় রাজপথে থাকা এসব নেত্রীরা। দলের কর্মসূচিতেও তেমন একটা উপস্থিতি চোখে পড়ছে না তাদের। একসময়ের এসব নেত্রীরা মনোনয়ন বঞ্চিত হওয়ায় সমর্থকরা ধানি শীষ পাওয়া নেতাদের থেকে আলাদা হয়ে পড়েছেন। এসব আলাদা হয়ে যাওয়া নেতা আর সমর্থকরা এসব নেত্রীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করতে বলছেন। এদের মধ্যে কেউ যদি স্বতন্ত্র হন কিংবা নিজেদের পক্ষ থেকে অন্য কাউকে দাঁড় করিয়ে দেন, তবে তা হবে দলের জন্য খুবই দুঃখজনক বিষয়। সেই সুযোগে মাঝখান দিয়ে গোল দিয়ে বের হয়ে যাবে জামায়াতের সমর্থকরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই 5 নেত্রীদের কি ধানি শীষ দেওয়া উচিত ছিল না? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।